স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। মাঠে নামছে বিশ্বকাপে যেতে না পারা লিটনরা। বৃহস্পতিবার শুরু হচ্ছে অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্ট। প্রথম ম্যাচে মুখোমুখি হবে লিটন দাসের ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ। ছোট পরিসরে হলেও এই টুর্নামেন্ট আয়োজন ক্রিকেটারদের জন্য ভালো কিছুই মনে করছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। এই মুস্তাফিজ একটা স্যালুট পেতেই পারে। আইপিএল খেলতে না পারা, 12 কোটি টাকা হাতছাড়া, মাথায় হাত দেওয়ার মতোই একটা অবস্থা। শুধু তাই না, ফিসকে অপমানের জবাব দিতে বাংলাদেশ বিশ্বকাপটাই বর্জন করেছে। সেই রেশে বিশ্বকাপে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটাও গড়াচ্ছে না মাঠে। এক মুস্তাফিজকে ঘিরেই কত কি না চলছে ক্রিকেট বিশ্বে। ভাবা যায় এত কিছুর পরও ফিজ আছেন বেশ চিল মুডে। হ্যাঁ, কোশ্চেনটা আমি নিজেই মুস্তাফিজকে জিজ্ঞেস করছিলাম যে আসলে তুমি কি ফিল করতেছো। ও বলছি লেট ইট গো। আমার মনে হয় মুস্তাফিজের কাছ থেকে এটা হয়তো শেখার একটা ভালো জিনিস আছে যে কীভাবে আসলে এতগুলো টাকা বলে যাই বলেন, ও তো হতাশায় পড়তে পারতো, বাট সে জানে যে এটা আসলে কন্ট্রোল করার তার কিছু নাই, তার হাতে তো ছিল না। সো আমার মনে হয় বেশ জিনিসটা আসলে মুস্তাফিজের কাছ থেকে আমি শিখেছি এবং আমরা অন্যরা হয়তো এখান থেকে শিখি। মাথা উঁচু করে বিশ্বকাপ বর্জন করা অদম্য টাইগাররা বৃহস্পতিবার থেকে নামছে 2.5 কোটি টাকা প্রাইজ মানির অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্টে। বিশ্বকাপের স্কোয়াডটাই টিম ধূমকেতু। পারভেজ ইমন, সাইফ হাসানদের প্রথম বিশ্বকাপ খেলা হাতছাড়া। রিশাদ বিগ ব্যাশে দারুণ পারফরমেন্সের পরও বিশ্ব মঞ্চে খেলতে পারছেন না। অদম্য টি-20তে পারফর্ম করে কি দুঃখটা ঘুচাতে পারবে ক্রিকেটাররা? দিন শেষে ক্ষতি তো আসলে সবারই হবে। ক্ষতিতে যে এটা যদি আমি যদি বলি যে আমার কোনো ক্ষতি হয় না, তা কিন্তু না। আমি তো সেটাই বললাম যে আসলে আপনি এখন যদি সারাদিন অঙ্গ করতে থাকেন আমার কী কী ক্ষতি হইলো, আমার কী কী ক্ষতি হইলো, আমার কী কী ক্ষতি হইলো, আপনি কীভাবে আগাবেন? তো আপনি একটা জায়গায় তো স্টপ দিতেই হবে। সো আপনি আসলে এখন ওইটা নিয়ে ভাবলেও তো আপনি কিছু করতে পারবেন। আপনি কিছু করতে পারবেন যে আমরা খেলতেছি না দেখে হাত ফুটায় বসে থাকবো। আমরা দিন শেষে আমরা একটা ক্রিকেট নেশন, এটা কিন্তু আপনার মনে করতে হবে। আপনি আমাদেরকে ফেলে দিতে পারবেন না। অ্যাটলিস্ট আমাদের সাপোর্টার আছে, আমাদের প্লেয়ার আছে, আপনারা আছেন, আমাদের এখানে এই ক্রিকেটটা অনেক জনপ্রিয়। টাইগারদের বিশ্বকাপ ইস্যুর মাঝেই হঠাৎ সাকিবকে দেশে ফেরানোর সিদ্ধান্ত বিসিবির। সাকিবের সবচেয়ে কাছের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শিষ্যের ফেরার খবর গুরু কিভাবে দেখছেন? যদি কেউ বলে যে সাকিব আমি টিমে চাই না, আমার মনে হয় আমরা এখনও তাহলে বোকার রাজ্যে বাস করতেছি। কারণ সাকিবের মতো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা টিমের ব্যালেন্স চলে আসে, একটা বল আর একটা ব্যাটসম্যান আপনি দুই দিকেই পাবেন দিন শেষে, এবং সাকিবও কিরকম ফিট থাকে সেটাও একটা বড় ব্যাপার। বাট এটা যে কেউ চাবে, এটা আসলে এটা প্রশ্ন করার মতো আমার মনে হয় কোনো বিষয় না। এটা আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা ভাই? এই সব কিছু তো বলা যাবে না ভাই। আপাতত অবশ্য সাকিব না, সবার চোখ থাকবে অদম্য টি-20তে। টাইগার ভক্তদের বিশ্বকাপের দুঃখ ভুলিয়ে দিতে লিটনদের শুধু মাঠেই নামাচ্ছে না বিসিবি, ব্যবস্থা রাখছে ফুর্তির। গ্যালারির দর্শকদের চিত্ত বিনোদনে প্রতি ম্যাচের আগে গান বাজনার আয়োজন থাকবে মাঠে। নাহিয়ান বিন জসিম, 71। মিরপুরে 2-3টা টি-20 ম্যাচ খেলে কি এমন লাভ হবে লিটনদের? বিসিবির অদম্য টি-20 টুর্নামেন্ট কি আই ওয়াশ? প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। তার মতে এই সময় ওয়ানডে টুর্নামেন্ট হলে ফায়দা পেত ক্রিকেটাররা। বোর্ডের সঙ্গে ঢাকার ক্লাবগুলো দ্বন্দ্ব ও ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন সুজন। সাইফুল রূপকের রিপোর্ট। একটা বিশ্বকাপ না খেলা অনেকে বলছে কি আসবে যাবে এটা আমরা হয়তো বুঝবো কিছুদিন পরে। আসলে জয় সাহার আইসিসি কি বাংলাদেশকে চাপে রাখবে, শাস্তি দেবে, নানাভাবে বঞ্চিত করবে? ভারতীয়দের আক্রোশে বুলবুলরা কি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে? সময়ই বলে দেবে। তবে বিশ্বকাপ মিস করা ক্রিকেটারদের ক্ষতিপূরণের কথা চিন্তা করে বিসিবি মাঠে নামাচ্ছে অদম্য টি-20 টুর্নামেন্ট। 3 দলের আসর, 4টা ম্যাচ ডে। ছোট পরিসরের এই আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক ও বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজন। এখন কেন টি-20? আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলছিই না। সামনে আমাদের সেই মাথায় প্ল্যান রেখে খেলা উচিত ছিল। আমি মনে করি যে যেহেতু আমরা কয়েকদিন আগে ফার্স্ট ক্লাস খেলা শেষ করলো, ছেলেরা টি-20 একটা টুর্নামেন্ট বিপিএল খেললাম, একটা ওয়ানডে টুর্নামেন্ট হতে পারতো এবং আরও বেশি ছেলেকে ইনভলভ করলে আমি মনে করি ভালো হতো। এখন মনে হচ্ছে যেটা একটা নাম কথা, এটা করার দরকার, টুর্নামেন্ট করতে হবে। এনিওয়ে খেলা হচ্ছে সেটা ভালো, বাট আমার মনে হয় এখানে ওই 39-40 ছেলেকে ইনভলভ না করে এখানে হয়তো বা
আপনার অ্যাটলিস্ট 90টা ছেলেকে ইনভলভ করতে পারতো যারা প্রিমিয়ার লিগ খেলে বা এরকম, বা 8টা টিম করলে আরও বেশি প্লেয়ার সুযোগ পেতো, 120টা প্লেয়ার সুযোগ পেতো। বাংলাদেশ ক্রিকেটটা কোন দিকে আগাচ্ছে? আপনার ঘরোয়া ক্রিকেটে সেইভাবে খেলা হচ্ছে না, লিগ নিয়ে একটা চর্চা চলছে, সবকিছু মিলে দেশের ক্রিকেটটা কি আসলে সংকটাপূর্ণ? ফার্স্ট ডিভিশন ক্রিকেটটা কোনো রকম শেষ হলো, সেকেন্ড ডিভিশনটা শুরু হচ্ছে, অনেকগুলো ক্লাব খেলছে না, ফার্স্ট ডিভিশন ক্লাব অনেকগুলো ক্লাব খেলেনি। প্রিমিয়ার লিগ হবে কিনা একটা সন্দেহ আছে, কারণ যেটা শুনি যে প্রিমিয়ার লিগ হলে 12টা টিমের মধ্যে বলে 8-10টা টিমই খেলবে না। আমাদের যে ক্লাব কালচার স্থবির হয়ে গেছে, আসলে খেলা হচ্ছে না, ক্লাবগুলো খেলছে না, ন্যাশনাল টিম ওয়ার্ল্ড কাপে গেল না, সিনিয়র ক্রিকেট তো চুপচাপ পড়েই আছে। কষ্ট লাগে না? পড়ে গেছে অবশ্যই, মানে এত সুন্দর একটা সিজনে খেলা হচ্ছে না, ক্রিকেট খেলা হচ্ছে না, ছেলেরা খেলতে পারছে না, যারা সারা বছর কষ্ট করে ট্রেডিং করে এই একটা লিগের জন্য বা একটা টুর্নামেন্টের জন্য, সেটা তারা করতে পারছে না, সেটা তো অবশ্যই কষ্ট লাগারই কথা। কারণ যেহেতু প্লেয়ারদের সাথে কাজ করি, তাদের মনের অবস্থাটা বোঝাচ্ছে, সে তারা যখন আমাদেরকে বলে খারাপই লাগে আসলে। পৃথিবীতে এই পরিচালনা পর্ষদের তো বেশ কজন সাবেক ক্রিকেটার আছেন, সাবেক ক্যাপ্টেনরাও আছেন। তাদের আসলে এগিয়ে আসা উচিত ছিল, আমি মনে করি এই সময়টা তাদের আরও ভোকাল হওয়া উচিত ছিল, তাদেরকে আরও ফাইট করা উচিত ছিল। আমি মনে করি যে কীভাবে ক্রিকেটটাকে তারা মাঠে রাখবে, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি দেখেন কিছু সময় আপনাকে নেগোশিয়েট করতেই হবে, না আপনি সাথ দিতে হবে। তারা চেষ্টা করেছেন হয়তো বা, সেটা পারেননি, বাট সেটাকে আরও মানে ব্যাপকভাবে চিন্তা করতে হতো কীভাবে মাঠে ক্রিকেট রাখা যায়। সুজন মনে করেন গেল অক্টোবরে বিসিবিতে প্রহসনমূলক নির্বাচন হওয়ায় অক্সিজেনের অভাবে ভুগছে মাঠের ক্রিকেট এবং ক্রিকেটাররা। দেশের ক্রিকেটে কবে ফিরবে প্রাণের সঞ্চার? সাইফুল রূপক, ৭১। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গেল বছরের নভেম্বরের শুরুতে জাহানারা আলমের তোলা কিছু স্পর্শকাতর অভিযোগ ক্রিকেট মহলে তোলপাড় সৃষ্টি করে। অভিযোগগুলোর ভিত্তিতে বোর্ড 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। মোট 4টি অভিযোগের মধ্যে 2টি অভিযোগের সত্যতা পেয়েছে কমিটি। সত্যতা পাওয়া 2টি অভিযোগ তৎকালীন নির্বাচক ও ম্যানেজার মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে। তদন্ত কমিটি জানিয়েছে মঞ্জুরুল ইসলামের কিছু কর্মকাণ্ড অসদাচরণ এবং হয়রানির আওতায় পড়ে। এরই মাঝে বিসিবি প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে রুবাবা দৌলাকে প্রধান করে একটি অভিযোগ কমিটিও গঠন করেছে বিসিবি। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট, আইসিসির রাজস্বে ব্যাপক লস, তাই শেষ চেষ্টা হিসেবে এবার পিসিবির সাথে আলোচনা করতে নিজেদের ভাইস চেয়ারম্যানকে মাঠে নামিয়েছে আইসিসি। সাথে নানাভাবে একের পর এক নিষেধাজ্ঞা আর সম্ভাব্য ক্ষতির তালিকাও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পাঠানো হচ্ছে, যেন ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি হয় পাকিস্তান। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। খোলামেলা আলোচনা আর সম্ভব নয়, এখন কথা হবে গুপ্তভাবে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে পিসিবি, সেটাকে পুনর্বিবেচনার জন্য এখন ব্যাক চ্যানেলে আলোচনা শুরু করছে আইসিসি। যদি কোনোভাবে পাকিস্তানের মন গলানো যায়, আর এই কাজের জন্য আইসিসি দায়িত্ব দিয়েছে তাদের ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে, যিনি একই সাথে আইসিসিতে সিঙ্গাপুরের প্রতিনিধিত্ব করছেন। প্রশ্ন উঠতে পারে, সরকারিভাবে পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিলেও কেন আইসিসি এখনো তোড়জোড় চালাচ্ছে? উত্তর হলো, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ফরমাল কোনো চিঠি এখনো পায়নি আইসিসি, তাই ইমরান খাজাকে শান্তি দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কথা হলো, পাকিস্তান চিঠি না পাঠালেও ম্যাচ বয়কটের সম্ভাব্য নানা শাস্তি সম্পর্কে এরই মধ্যে আইসিসি তাদের সতর্ক করে দিয়েছে, যার মধ্যে অন্যতম বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার জো স্টারের তরফ থেকে আইনি চ্যালেঞ্জের মুখে পড়া। ভারতীয় গণমাধ্যম পিটিআই নিশ্চিত করেছে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে আইসিসি গোটা বছরের রাজস্ব থেকে পাকিস্তানকে বঞ্চিত করতে পারে, যার পরিমাণ 35 মিলিয়ন মার্কিন ডলার, আর সেখান থেকে সম্প্রচার প্রতিষ্ঠানকে দেয়া হতে পারে ক্ষতিপূরণ। এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, পাকিস্তানের ম্যাচ বয়কটের পরিপ্রেক্ষিতে 48 ঘন্টার মধ্যে কিছু মুভমেন্ট দেখা যেতে পারে, কেননা পিসিবি আগেই এমন এক চুক্তিতে সই করেছে যার ফলে তারা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে না। মিডিয়াটির খবর, পিসিবি নিজেদের সই করা চুক্তি ভঙ্গ করেছে, যেখানে বলা আছে ভারত ও পাকিস্তান আইসিসির ইভেন্টে অংশ নিতে এবং নিরপেক্ষ ভেন্যুতে একে অপরের বিপক্ষে খেলতে বাধ্য। সেখানে কোনো ফোর্স মেজর ক্লসের উল্লেখ নেই। এখানেই শেষ নয়, গুঞ্জন উঠেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির নিষেধাজ্ঞায় পড়তে পারে পাকিস্তান, কেননা পিসিবি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিভুক্ত স্পোর্টিং বডি, আর নিজেদের আওতায় থাকা কোনো সংস্থায় সরকারি হস্তক্ষেপের অনুমতি দেয় না আইওসি।
সব মিলিয়ে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই জটিল আকার ধারণ করেছে পিসিবি, আইসিসি ও বিসিসিআই এর মধ্যকার ত্রিপক্ষীয় সম্পর্ক। পাক ভারত ম্যাচ না হওয়ায় 500 মিলিয়ন মার্কিন ডলারের এই ক্ষতি টুর্নামেন্ট শুরুর আগেই আইসিসির জন্য এক বিরাট ধাক্কা। পার্থ বণিক, ৭১। আরও একটা সাফের শিরোপা জয়ের সামনে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-19 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয় ম্যাচ জিতে ফাইনালে উঠল লাল সবুজ। আলপির হ্যাট্রিকে স্বাগতিক নেপালকে 4-0 গোলে হারায় বাংলার জয়িতারা। শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। হিমালয়ে ঘেরা নেপাল বাংলাদেশের জন্য পয়া এক ভেন্যু, যেখানে বল পায়ে মাঠে নেমে কখনো খালি হাতে ফিরতে হয় না লাল সবুজের দলকে। এবারও মিলল সুখের বার্তা, বাংলার জয়িতাদের জয়ের ঝান্ডা থামানোর ক্ষমতা আছে কার। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকে এবার আরও একটা শিরোপার হাত ছোঁয়া দূরত্বে আছে পিটার বাটলারের দল। টুর্নামেন্টে ভুটানকে দিয়ে শুরু, এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে ফাইনালে এক পা দিয়েই রেখেছিল বাংলাদেশ। সহজ সমীকরণ সামনে নিয়ে মাঠে নামে শান্তি মার্ডি, মামুনি চাকমারা। এই ম্যাচে 8-0 গোলের বড় ব্যবধানে হারলেও ফাইনাল নিশ্চিতই ছিল বাংলাদেশের। তবে হার তো নাই, বরং স্বাগতিকদের তাদের মাঠে রীতিমতো উড়িয়ে দিল বাংলাদেশ দল। পোখারের রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিট থেকে থাকে লাল সবুজের জয়িতারা। 3 মিনিটের ব্যবধানে নেপালকে বুড়ো আঙুল দেখিয়ে লিড নেয় বাংলাদেশ। মামুনি চাকমার কর্নার, নেপালের গোলরক্ষক পোস্ট থেকে বেরিয়ে এসে গ্রিপে নিতে পারেননি। এরপর বক্সের ওপর থাকা প্রতিমা মুন্ডা প্লেসিং করে গোল করলে 1-0 এগিয়ে যায় লাল সবুজ বাহিনী। এক গোল খেয়ে ম্যাচে ফেরার প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে থাকে স্বাগতিকরা। তবে সে লক্ষ্যে ব্যর্থ হিমালয়ের কন্যারা। ফাইনাল আগেই নিশ্চিত হওয়ায় এদিন দল দিয়ে বেশ কাঁটা ছেঁড়া করেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। প্রথমার্ধের মাঝামাঝি সময় কোচ শান্তি মার্ডি ও আলপি আক্তারকে মাঠে নামান। প্রথমার্ধের যোগ করার সময় আলপির গোলে 2-0 লিড নেয় বাংলাদেশ। বিরতির পর মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় নেপাল, তবে এবারও সফল হতে পারেনি স্বাগতিকরা। 67 মিনিটে আলপি কাউন্টার অ্যাটাক থেকে নিজের জোড়া গোল পূরণ করেন, আর 82 মিনিটে আলপি আরও এক গোল করে হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি দলকে 4-0 ব্যবধানের জয়ও এনে দেন। ফাইনালে লাল সবুজের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। টুর্নামেন্টে শীর্ষদের পারফরমেন্স দিয়ে খুশি কোচ পিটার বাটলার। শিরোপার লড়াইয়ে ভারতকে এক চুলও ছাড় দিতে নারাজ লাল সবুজের দল। নেপালের বিপক্ষে যখনই খেলি আমাদের লড়াই করতে হয়। আমাদের দলের সবাই অনেক ভালো খেলছে। এই ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক এবং শেখার বিষয় আছে আমাদের। আমরা ভারতকে একবার হারিয়েছি, এখন আবারও হারাতে হবে। তারা ফাইনালের আগে যদি এই মাঠ আমাদেরকে বা দুই দলকে ব্যবহার করতে দেয়, তাহলে এখানে অনুশীলন করব। আমি সত্যি মেয়েদের নিবেদন ও মনোযোগ নিয়ে সন্তুষ্ট। ভারতের বিপক্ষে খেলা কঠিন হবে, কারণ তাদের ভালো খেলোয়াড় আছে। তারা শারীরিকভাবে শক্তিশালী, লম্বা এবং এটি একটি কঠিন ম্যাচ হবে। 7 ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। তাজিন খন্দকার, ৭১। নির্বাচনী ব্যস্ততার মাঝেও থেমে নেই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের আলোচনা। নানা বাধা থাকলেও সম্ভাবনার কথা বলছেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। 4 ভেন্যুতে টুর্নামেন্ট করার কথা ভাবছে বাফুফে। গলার কাঁটা ভারত থাকলেও সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন তিনি। হাসান সজীবের রিপোর্ট। আসসালামু আলাইকুম। আমি তাবিদ আউয়াল, আপনাদের তারেক রহমান সাহেবের ভোট দিতে আসছি ধানের শীষ মার্কে। শহরের অলিতে গলিতে পোস্টার আর স্লোগানের ভিড়ে একটাই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা। এই সৌভাগ্য যে ওনারা পাইছেন, আমরা সবাই ওনারা ভোট দিতে। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটছে বাফুফের সভাপতি ও ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী তাবিদ আউয়ালের। তারেক রহমান সাহেবের পক্ষে বিএনপি ধানের শীষ মার্কে। রাজনীতির মাঠে নামলেও আলোচনায় বারবার ফিরে আসছে খেলাধুলা। প্রশ্ন উঠছে, বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রকে এগিয়ে নিতে কেন বিএনপিকে প্রয়োজন বলে মনে করছেন তাবিদ আউয়াল। তারেক রহমান সাহেব বারে বারে বলেছেন যে ওনার প্ল্যান হলো যে স্কুল লেভেল থেকে ক্রীড়াকে সম্পৃক্ত করবে। প্রত্যেক জায়গায় যেখানে খোলা মাঠ পাবে বা এলাকা পাবে, ওখানে একটা ভালো পরিবেশ তৈরি করবে, ক্রীড়ার মাধ্যমে সবাই অংশগ্রহণ করতে পারে। তা আমরা একটা ভালো মন্ত্রণালয় অফকোর্স বিএনপির পক্ষ থেকে তৈরি করা হবে, যেন ক্রীড়ার সাথে যে কাঠামোগুলি দরকার পড়ে ওগুলো উন্নয়ন হবে এবং আন্তর্জাতিক মহলে আমরা যেন একদম হাইয়েস্ট স্ট্যান্ডার্ডে কম্পিট করতে পারি, সেটার জন্য বিভিন্ন রকমের প্রশিক্ষণ সেন্টার
এবং প্রশিক্ষণের জন্য টেকনিক্যাল লোকটা গড়ে তোলা হবে। নির্বাচনী ব্যস্ততার মাঝেও থেমে নেই তাবিদ আওয়ালের দৌড়ঝাঁপ। ঘাম আর শ্রমে পরিবর্তনের ডাক দিতে গিয়ে তিনি ভুলে যাননি নিজের আরেক দায়িত্ব, বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ। বাফুফের সভাপতি হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের বিষয়টিও রেখেছেন আলোচনার কেন্দ্রে। বরং আরও জোর দিয়ে জানালেন সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশেই আয়োজনের প্রস্তুতি অনেকটাই এগিয়ে। অ্যাজ আ প্রেসিডেন্ট বাংলাদেশ ফেডারেশন আমি অনেকটা আগ্রহী। আপনারা দেখেছেন যে আমরা সবসময় চেষ্টা করি যে কোনো টুর্নামেন্ট পারলে আমরা হোস্ট করার জন্য। সাফের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে আমরা যদি হোস্ট করতে পারি আমরা অ্যাটলিস্ট বাংলাদেশে 4টা ভেন্যু ইউজ করব যেন খেলাটাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়। অ্যান্ড তারেক রহমান সাহেবেরও ওইটাও মানে ওনার প্ল্যান যে পুরো বাংলাদেশের জন্য ক্রীড়াটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। তবে আলোচনায় আসে এক আশঙ্কার নাম ভারত, কিন্তু সে শঙ্কা উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসী বাফুফে প্রেসিডেন্ট। 100% আমরা যদি যে কোনো টুর্নামেন্ট আমরা মানে ফুটবলের ক্ষেত্রে আমরা হোস্ট করব, যেসব টিমদের আসার কথা বা আমন্ত্রণ জানাবো সকলে এসে খেলবে। অতীতেও এসেছিল আপনারা জানেন। হ্যাঁ, কিছু টিমদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, কিছু টিমদের কিছু এক্সট্রা সাপোর্ট লাগে, সেগুলো মানে সবসময় আমরা দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। হাসান সজীব, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।